প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর সাইদ ফেরদৌস, প্রভিসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর ফেরদৌস, কয়েকদিন আগে একটি দৈনিক পত্রিকার গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আপনি বলেছেন যে রাজনৈতিক নেতারা কোনোভাবেই নতুন কোনো পথে হাঁটছেন না। রাজনৈতিক নেতারা নতুন পথে হাঁটছেন না কেন? কেন হাঁটছেন না সেটা তো আমাকে জিজ্ঞেস করার চাইতে তাদেরকে জিজ্ঞেস করাই ভালো। কিন্তু সাধারণভাবে আমরা যেটা অনুমান করতে পারি, মানুষ তো তার কমফোর্ট জোন যেটাতে সে অভ্যস্ত, যেই রাস্তায় সে পথ চলে অভ্যস্ত, সেটাতেই মানুষজন আসলে অপারেট করতে চায় বা সেইভাবেই মানুষ চলতে চায়। আমরা আশা করেছিলাম যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এত আত্মত্যাগ, এত রক্তপাত, এবং এই রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের সেখানে বিচরণ আছে। সাংগঠনিকভাবে বিচরণ না থাকলেও আমরা জানি যে তাদের কর্মীদের, তাদের সমর্থকদের প্রাণ ঢালা অংশগ্রহণ আছে সেখানে। তাদের কর্মীরা আত্মত্যাগ করেছেন, প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সব আছে। আমরা আশা করেছিলাম সেটার একটা প্রভাব তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে, রণকৌশলে এবং কর্মতৎপরতার মধ্যে আমরা দেখব, তাদের ভাষার ক্ষেত্রে আমরা দেখব। আমি সত্যি কথা বলতে গেলে দুই একজনের ক্ষেত্রে ভাষার একটা বড় সড়ো বদল আমরা চোখে পড়েছে। হ্যাঁ, আমরা দেখেছি। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্ব জনাব তারেক রহমানের কথাবার্তার মধ্যে মনে হয়েছে যে তার একটা পূর্বের তুলনায় একটা অধিকতর ম্যাচিউরিটি দেখা যাচ্ছে। কিন্তু একই সাথে মানে অন্যান্য নেতাদের মধ্যে, হ্যাঁ, শীর্ষ পর্যায়ের বা মধ্য পর্যায়ের নেতাদের মধ্যে কিন্তু আমরা দেখছি একই ধরনের ভাষা। শুধু যে বিএনপির কথা বলছি তা না, বিএনপি, জামায়াত, যারা পুরনো রাজনৈতিক দল, এমনকি বামপন্থীরাও, ছোট ছোট বামপন্থী দলগুলো। এবং যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, দেখা যাচ্ছে যে যেহেতু নির্বাচন একটা ইস্যু, এবং নির্বাচন যেহেতু হবে, আজ হোক আর কাল হোক, যখনই হোক, বা নির্বাচন হওয়াটাই কাম্য, হবে কি হবে না, কবে হবে সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু হওয়াটাই কাম্য। ফলে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সমস্ত, ধরুন এখন একটা সংস্কারের একটা কথা ছিল, দেশ পুনর্গঠনের একটা কথা ছিল, ভবিষ্যৎ নিয়ে একটা কথা ছিল, দেখা যাচ্ছে যে সমস্ত কিছুকে রাজনৈতিক দলগুলো হিসাব নিকাশে রাখছে যে এটা তাদেরকে আসলে বেনিফিট দেবে কি দেবে না। ধরেন সেটা প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে দ্বিকক্ষ আর এক কক্ষ আর সংখ্যানুপাত, মানে যেই শুনিয়েই তর্ক উঠছে, আসলে ব্যাপারটা আটকে যাচ্ছে হচ্ছে ওইখানে। যে এখানে কিন্তু একটা মোটা দাগে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেটি হলো, আপনার কথাতেই বোঝা যাচ্ছে, সেটি হলো যে তারা দেশকে নিয়ে ভাবছে না, তাহলে দলকে নিয়ে ভাবছে। অধিকতর গুরুত্ব দিচ্ছে হচ্ছে দলীয় কিংবা গোষ্ঠী স্বার্থকে। এটাই তাদেরকে তাদের ওই পুরনো রাস্তা থেকে বের হতে সাহায্য করছে না। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে সবাই আরেকটু অ্যাকোমোডেটিভ হবে, 5ই আগস্টের পরে সবাই আরেকটু ভাববে, আরেকটু উদার হবে, আরেকটু জায়গা তৈরি করবে। ভিন্ন রাজনীতির মানুষের সাথেই তো তারা একসাথে আন্দোলন করেছে, একেবারে বিপরীত বিশ্বাস, বিপরীত মতাদর্শের মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করেছে। আন্দোলন শেষ, পর মুহূর্ত থেকেই যার আখের গোছানো এত ইম্পর্টেন্ট হয়ে যাবে, এটা আমরা ভেবেছিলাম। নির্বাচন হবে, নির্বাচনের জন্য তারা প্রস্তুত হবে, কিন্তু কতগুলো মৌলিক জায়গায়, যেমন সত্যি সত্যি বাজার সিন্ডিকেট, সত্যি সত্যি চাঁদাবাজি, সত্যি সত্যি আপনার ব্যাংক দখল, চ্যানেল দখল, এগুলো আমরা সহসা ফিরে আসতে দেখব। মানে আওয়ামী লীগও নামলো আর সাথে সাথে এগুলো আবার শূন্যস্থান পূরণ হতে সেকেন্ডও সময় লাগলো না, এইটা আমরা ভাবি না। আমরা ভেবেছিলাম যে তারা কিন্তু সময় নেবে এবং তারা পুনর্বিবেচনা করবে যে এই রাজনীতি দিয়ে চলবে না। সম্ভবত তারা বুঝতে পারছেন না বা এখনও উপলব্ধি করতে পারছেন না, যেই দল ক্ষমতায় যাবে, তারা যারাই যাক, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যারাই যাবে, তারা কিন্তু তখনও যদি তারা নতুন পন্থা না বের করার চেষ্টা করে, তারা যদি সেই আওয়ামী লীগ যেইভাবে চলেছে, তার আগে বিএনপি যেভাবে চলেছে, ওই রাস্তায় যদি তারা চলার চেষ্টা করে, আমি নিশ্চিত যে তাদেরকে হোঁচট খেতে হবে। তো ওইটাই, হ্যাঁ, হোঁচটের কথা বললেন তো, তারা আসলে এই বিষয়টা মাথায় নেই। আপনি নিশ্চয়ই জানেন এখন যে ভোটার রয়েছে, এর মধ্যে অন্তত 4 কোটি ভোটার যারা কখনোই ভোট দেয়নি, তরুণ। হ্যাঁ, কাজে এই পুরনো ভোটের যে জনমিতি, সেটা কি এখন মিলবে? একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, দেয়ালের ভাষা কি তারা পড়তে পারলেন না বা বুঝলেন না? একই রকম আপনি অন্যভাবে ভাবেন, নারী ভোটার গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু আপনি দেখেন নারী ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থানের ক্ষেত্রে কিন্তু কোনো বড়সড় আপনি বদল টদল দেখবেন না। সেই কারণে মনে হচ্ছে যে
তারা খুবই পুরনো হিসাব নিকাশ করছে, সেটা দিন শেষে তাদেরকে ভালো ফল দিবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত তাদের তৎপরতা থেকে মনে হচ্ছে যে তারা আসলে এই আন্দোলন থেকে নিজেদের জন্য আত্ম উপলব্ধি, নিজেদেরকে শোধরানো, নিজেদেরকে বদলে নেওয়া, সেটা বোধহয় খুব বেশি দূর। তারা মনে করছেন যা যা আছে, যা চলছে এ দিয়ে হবে আর কি, এইভাবেই তারা আগাচ্ছেন, এটাই মনে হচ্ছে। কিন্তু আসলে কি হবে? আমরা তো চাই যে না হোক, আমরা তো চাই রাজনৈতিক দলগুলো ধাক্কা খাক, শিখুক, জনরায়ের মধ্যে দিয়ে নিজেদেরকে বদলাক। আমরা তো এই যে আপনি বললেন দেয়ালের ভাষা, এই যে গণ আন্দোলনের ভাষা, গণ আন্দোলন তো শুধু একটা ব্যক্তিকে বদলের জন্য হয় নাই। গণ আন্দোলন হয়েছে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, দেশটা নিয়ে মানুষের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা মানুষ বছরের পর বছর পূরণ হয় নাই। সেইখান থেকে মানুষের যে বঞ্চনা, এখন যদি আমরা এখনও ভাবি যে এমনকি তরুণ রাজনৈতিক দলও যদি ভাবে যে বাংলাদেশের মানুষকে টাকা পয়সা দিলে ভোট কিনে ফেলা যায়, এই সব কথাবার্তা যদি আমরা বলতে শুনি লোকজনকে, তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের এখনো বহুত পথ হাঁটা বাকি আছে এই ক্ষেত্রে আর কি। প্রফেসর নজরুল, প্রফেসর সাইদ ফেরদৌস বলছিলেন রাজনৈতিক নেতারা নতুন পথে হাঁটছেন না, আসলে তারা পুরনো কাঠামোতেই নিরাপদ বোধ করছেন। অর্থাৎ গতানুগতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে তারা বেশি বেরিয়ে আসতে পারছেন না। আপনি রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষক, এই যে তাদের না পারা, এতে কি কি সংকট হতে পারে বা হতে যাচ্ছে? আমাদের রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন তাদের এক ধরনের একটা প্যারাডাইমের মধ্যে তারা ছিলেন। এটাকে আমরা বলতে পারি যে মোর অথরিটেরিয়ান এবং ফিউডালিস্টিক, যে একটা দলের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, এবং সেখানে রিলেশনশিপটা ছিল প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, অর্থাৎ যেটাকে আমরা বলি পলিটিক্যাল ক্লায়েন্টালিজম, যা দলের নেতারা তারা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিবে, আর সেই ইন এক্সচেঞ্জ অফ দ্যাট কর্মীরা নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করবে। বৃহত্তর যে জনস্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা আমরা অনেক সময় দেখেছি উপেক্ষিত থেকেছে। তো এই ধরনের একটা অভ্যস্ততা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, এবং সেই জায়গাটা থেকে কেন জানি এখনও তারা বের হতে পারছে না। তো এখন এইটা থেকে বের হওয়ার উপায় কি? দেখেন, আমি আপনাকে যদি একাডেমিক্যালি একটু বলি যে আমেরিকান একজন ফিলসফার আছেন, ওনার নাম হচ্ছে টম রিগ্যান। তো উনি অ্যানিমেল রাইটস নিয়ে বেশ কাজ করেছেন। তার একটা বিখ্যাত বই হচ্ছে, স্যার জানবেন, যে দ্য কেস ফর অ্যানিমাল রাইটস, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট ফিলসফার যে অ্যানিমালদের রাইট সম্পর্কে বলেছেন। এর আগে অন্যরা তারা ডিগনিটি বা অ্যানিমালদের যে লিবারেশনের কথা বলেছেন, কিন্তু উনি বলছেন রাইটসের কথা। এবং সেখানে একটা দারুণ কথা উনি বলছেন, উই মাস্ট চেঞ্জ আওয়ার বিলিফ বিফোর উই চেঞ্জ আওয়ার হ্যাবিট, যে আমাদের অভ্যাসকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তার আগে আমাদের বিশ্বাসকে পরিবর্তন করতে হবে। এখন দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে, এবং বিশেষ করে কর্মীদের মধ্যেও, ওই রাজনৈতিক দলের তাদের মধ্যে যে বিলিফ সিস্টেমটা ছিল, সেইখানে কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু গণ অভ্যুত্থান বা গণবিপ্লব আমরা যেটাই বলি, সেটার আকাঙ্ক্ষা হচ্ছে চেঞ্জ হতে হবে, অর্থাৎ নতুন কিছু তারা চায়। তো এখন এই যে এক ধরনের টানা পড়েন, যে তারা পুরনো যে ধ্যান ধারণা, পুরনো যে বিশ্বাস, পুরনো যে মোডাস অপারেন্ডি বা মোডাস ভিভেন্ডি, সেই পথেই তারা চলতেছে। যে কারণে ওই বিশ্বাসের জায়গায় তারা পরিবর্তন করতে পারতেছে না, এই কারণে তাদের অভ্যাসে পরিবর্তন কিন্তু খুব একটা হচ্ছে না। এইটা খুব গুরুত্বপূর্ণ। এখন কি কি সংকট হতে পারে? বড় সংকট হচ্ছে জনগণের প্রত্যাশা, জনগণ যা আশা করে সেটা না পাওয়া, সেটা ম্যাটেরিয়ালাইজড না হওয়া, সেইখানে তো একটা সংকট তৈরি হবে। যেমন যে সংস্কারের কথা বলা হচ্ছে, তো সংস্কার তো হতে হবে, এবং সংস্কার একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এই সরকার সব সংস্কার করে দিবে বিষয়টা এমন না। কিন্তু আমরা কেমন যেন দেখছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কারের কথা উঠলেই তারা যেন কোনো একটা ভয় পান। তারা মনে করেন যে তাহলে তাদের এক্সিস্টেন্স কি থাকবে না, অথবা স্ট্যাটাস কো পরিবর্তন হয়ে গেলে কি তাদের যে এখন যে অথরিটি, এখন যে লিডারশিপ, অথবা এখন যে সমাজের উপরে, রাজনীতির উপরে তাদের যে কন্ট্রোল, সেটা কি নষ্ট হয়ে যাবে? তাহলে এখানে যারা নির্যাতিত, নিপীড়িত, অথবা দরিদ্র শ্রেণীর যারা মাস পিপল, একেবারেই খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কি তাহলে নেতৃত্বে চলে আসবে? এখন এই প্রশ্নটা হচ্ছে যে তাদের কাছে, তারা তখন ভয় পাচ্ছে যে তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকবে। বাট তাদের এটা বুঝতে হবে যে তারা তো আসবেই। কারণ আমরা যেমন বলি যে সার্কুলেশন অফ এলিট সার্কুলেশন তো একটা সমাজের জন্য জরুরি। আজকে আপনি যদি এই একটা গণতান্ত্রিক, রিয়েলি একটা ডেমোক্রেটিক স্টেট যদি তৈরি করতে চান, তাহলে সেখানে আমরা কি চাই? সেখানে আমরা কি চাই? যে স্ট্যাটাস কো আছে যে সেটাই থাকবে, যে একজন এলিট ক্লাসের একজন মানুষ, সে তার সন্তানরাও ওই রকমের এলিট থাকবে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
তার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সেক্রেটারি তার ছেলেমেয়েরা সেক্রেটারি হবে, তাহলে যে মন্ত্রী আছে তার ছেলেমেয়েরা মন্ত্রী হবে। দেন আমরা কেন চিন্তা করতে পারছি না যে হোক, তাদের যোগ্যতা নিয়ে হোক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একজন কৃষক, একজন শ্রমিক, একজন মেহনতি মানুষ, এমনকি একজন রিক্সাওয়ালার ছেলে বা মেয়ে, তার মধ্যে এই অ্যাসপিরেশনটা তৈরি হবে যে সেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবে, সেও সেক্রেটারি হবে, সেও ওই প্রধানমন্ত্রীর অফিসে যাবে, এমনকি প্রধানমন্ত্রী হওয়ার মতো অ্যাসপিরেশন তার মধ্যে তৈরি হবে। সেই রকমের একটা বাংলাদেশ তৈরি করতে হবে, এবং সেই তৈরি করাটা তখন যাবে না, এবং ইনস্টিটিউশনগুলি মুখ থুবড়ে পড়বে। আপনি যদি দেখেন এই যে তাদের যে অবস্থা, এই অবস্থানটা যদি তারা পরিবর্তন না করে, এবং তাদের যে মাইন্ডসেট এখানে যদি পরিবর্তন না করে, ওই যে বললাম যে একটা সামন্তবাদী একটা যে চরিত্র, সেই চরিত্রর জায়গা থেকে একেবারে রিয়েলি একটা ডেমোক্রেটিক একটা যে জায়গা, একটা পজিশন, সেখানে যদি তাদের শিফট না ঘটে, তাহলে ইনস্টিটিউশনগুলি খুব ভালোভাবে কাজ করবে না। যেটাকে আমরা বলতে চাই যে একটা ভাইব্রেন্ট, একটা এফেক্টিভ ইনস্টিটিউশনস, যে ব্যক্তি তো আসবে আবার ব্যক্তি যাবে, কিন্তু ইনস্টিটিউশন সাস্টেইন করবে। এবং ইনস্টিটিউশন সাস্টেইন করার অর্থটাই হচ্ছে যে ইনস্টিটিউশন ওয়ার্ক করবে, এবং সেটা কোনো ব্যক্তি না, সকলের জন্য কাজ করবে। এই জন্য আমি বলছি যে আমাদের স্যারের কথা সূত্র ধরেই আমি বলি যে আমাদের রাজনৈতিক দলগুলির একটা সিরিয়াস প্যারাডাইম শিফট দরকার তাদের চিন্তা ভাবনার মধ্যে, অর্থাৎ, এবং তাদের এক্ষেত্রে শিক্ষা নেওয়া দরকার। এবং তারা যদি এই শিফটটা করতে না পারে, তাহলে স্যার যে হোঁচট খাওয়ার কথা বলছেন, হোঁচট খেয়ে শুধু পড়ে যাবে না, মরেও যেতে পারে। আমরা এটা চাই না, কারণ দেশ তো তারাই চালাবে। কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু সে জোর করে গিয়ে ক্ষমতা দখল করবে না, বলবে না যে আমি প্রধানমন্ত্রী হব। প্রধানমন্ত্রী হবেন রাজনৈতিক দলের একজন নেতাই, কিন্তু তাকে জনগণের প্রধানমন্ত্রী হতে হবে, সকল মানুষের প্রধানমন্ত্রী হতে হবে। প্রফেসর সাঈদ, ওই গোলটেবিল বৈঠকে আপনি তরুণ নেতৃত্বের ব্যাপারে কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আজকে একটু বেশি প্রাসঙ্গিক হয়েছে এই কারণে, গুলশানে চাঁদাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলি ঘটল, সেটা এই মুহূর্তে আলোচনার দাবি রাখে। আপনি ওইখানে বলেছিলেন যে তারা হয়তো ব্যবসার জন্য 2-3 লাখ টাকার পুঁজি খুঁজছিল, অথচ তাদের কোটি টাকা দিয়ে বাসিয়ে দেওয়া হয়েছে। কে তাদের দুর্নীতিগ্রস্ত করলো, এই প্রশ্ন আপনি তুলেছেন। আপনি বলছেন যে জুলাই নেতৃত্বের গায়ে দাগ লাগিয়ে দেওয়া, তাদের দুর্নীতিগ্রস্ত করা, এটা কোনো দুর্ঘটনা নয়। আমি বলছি না যে তাদের কোনো এজেন্সি নেই, তারা মাসুম বাচ্চা, বা তাদের গায়ে অন্যরা দাগ লাগিয়ে দিচ্ছে। দলমত নির্বিশেষে আদর্শিক অবস্থা, লড়াইয়ের জেনুইনিটি, এসব বিচার করলে সেখানেও নানা রকম মানুষ পাবে। কিন্তু আমি মনে করি খুব সুচতুরভাবে সমাজে নানা ধরনের শক্তিশালী স্টেক হোল্ডাররা এই নেতৃত্বের গায়ে দাগ লাগিয়েছে। এই মুহূর্তে যেটা বলছিলাম শুরুতে, যে খুব প্রাসঙ্গিক আপনার এই ধরনের বক্তব্যটা আজকে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমার প্রশ্ন হলো, যে তাই হয়, তাহলে কি তরুণ নেতৃত্বের ব্যাপার আমরা আশাবাদী হব না, নাকি হতাশ হয়ে বসে থাকবো? একেবারেই না। আসলে আমাদের মনে রাখতে হবে যে আমরা তো একটা যে পৃথিবীতে বাস করি, যে সমাজে বাস করি, এগুলো তো কতগুলো বাস্তব সম্পর্কের উপর দাঁড়ানো, এবং এই সম্পর্কগুলো খুবই বস্তুগত সম্পর্ক এবং নানাবিধ। স্পিরিচুয়ালিটি আমাদের জীবনের অন্য অনেকের কাছে, আমাদের জীবনে এক একজনের স্পিরিচুয়ালিটির ব্যাপারটা, আধ্যাত্মিকতার ব্যাপারটা, বিশ্বাসের ব্যাপারটা এক একভাবে বুঝি। কিন্তু সমাজে যখন আমরা বাস করি বা রাষ্ট্রে যখন আমরা বাস করি, তখন আমরা কতগুলো বস্তুগত সম্পর্কের মধ্যে বাস করি। এখন আমরা জুলাই নেতৃত্বকে ভেবে নিয়েছিলাম যে তারা মার্ভেলের পাতা থেকে উঠে আসা সুপারহিরো, আমরা ধরে নিয়েছিলাম যে তারা সুপারম্যান, আমরা ধরে নিয়েছিলাম যে তারা অলৌকিক, মানে অতিমানবিক ক্ষমতার অধিকারী, আমরা ধরে নিয়েছিলাম। আমরা ভাবতে ভালো লেগেছিল, কারণ তারা মহাপরাক্রমশালী স্বৈরশাসককে হটাতে পেরেছিল, যাকে সকল রাজনৈতিক শক্তি মিলে হটাতে পারছিল না। তারা একটা মুহূর্তে এসে তাদের হাতেই রিলে রেসের ব্যাটনটা এসে ঠেকলো, এবং তারাই ওই অভ্যুত্থানের আইকন হয়ে উঠলেন। হ্যাঁ, এই অভ্যুত্থান সকলের অভ্যুত্থান, এই অভ্যুত্থান রিক্সা চালকের অভ্যুত্থান, এই অভ্যুত্থান মধ্যবিত্তের অভ্যুত্থান, সবার অভ্যুত্থান, নারীদের অভ্যুত্থান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হিজাব পরে যে শিক্ষার্থী তারও অভ্যুত্থান, যে স্কার্ট পরতো পড়ছে যে শিক্ষার্থী তারও অভ্যুত্থান। কিন্তু একই সাথে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনার যারা যে কটা মানুষ নেতৃত্বে এসেছিল, খুবই স্বাভাবিক যে আমরা তাদের পরেই বাজি ধরতে তখন উৎসুক। আমরা ভেবেছিলাম এদের হাত দিয়েই বদলাবে। কিন্তু এটাও তো আমাদেরকে মানতে হবে যে এরা তো আকাশ থেকে পড়েন নাই, এরা তো এই সমাজের, এই কালিমালিপ্ত সমাজ,
কলুষিত সমাজ, করাপ্ট সমাজ, স্বৈরশাসকের সমাজ, লোভীর সমাজ, লুটপাটের সমাজের মধ্যে থেকে এরা তৈরি হয়েছে। এখন এদের সামনে আদর্শ কি ছিল? এদের সামনে রাজনৈতিক মত পথ পন্থা বলে কি ছিল? এদের অনেকে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি করে এসছে। ছাত্রলীগের মধ্যে ওই যে ক্লায়েন্টেলিজমের কথা বলছিলেন, তাই না, ওই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন, ওই বড় ভাইয়ের পিছনে দাঁড়ায় ছবি তোলা, বড় ভাইকে দুটা স্নেহ জাতীয় পদার্থ উপঢৌকন দিয়ে রাজনীতিতে পদ এইগুলোর মধ্যে এরা বড় হয়েছে। ফলে আমরা ভেবেছি এটা আমাদের ডিজায়ার ছিল, এটা গণ অভ্যুত্থানের মধ্যে উঠে আসা ডিজায়ার ছিল যে এরাই হচ্ছে বোধহয় আমাদের সব কিছু বদলে দেবে। দিয়েওছে একটা লেভেল পর্যন্ত। কেউ কেউ বলছে গোল্ডেন এরা, কেউ কেউ বলছে গোল্ডেন জেনারেশন। এরা করেছে, এদের ঘাড়ে ইতিহাস যে দায়িত্ব সেই মুহূর্তে ঐতিহাসিকভাবে এদের ঘাড়ে এসে বর্তে ছিল ওই মুহূর্তে, ওই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে তারা সে দায়িত্ব পালন করছে। এখন এরপরে তারা যোগ্য নেতা হিসেবে ইভলভ করবে কিনা, তারা আরও কত বছর তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে কিনা, যদি তারা নির্বাচনের মধ্যে দিয়ে আসতে চায়, নির্বাচনী রাজনীতির মধ্যে আসতে চায়, দল করতে চায়, তখন তারা কি জায়গায় যাবে, এইগুলো তো আসলে ভবিষ্যৎবাণী করার কিছু নাই। এটা যত ইভলভ করবে প্রসেসটা তত আমরা দেখব। এখন ধরেন এই প্রসেসের মধ্যে তারা তো একটা শূন্য মাঠে, যেমন তারা আসমান থেকে নাজিল হয় নাই, তেমন তারা একটা শূন্য মাঠেও অপারেট করছে না। এই সমাজে পাওয়ার নেক্সাস আছে। এই সমাজে মনে করেন সরকার গঠনের সময় তাদেরকে আর্মির সাথে বসতে হয়েছে, নেগোসিয়েশন করতে হয়েছে। এই সমাজে ব্যবসায়ীরা আছে, ঠিক আছে, এজেন্সিগুলো আছে, ব্যবসায়ীরা, যেই এজেন্সি তাদেরকে 2 দিন আগে তুলে নিয়ে যে টর্চার করেছে, সেই এজেন্সির সাথে তাদের পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্নভাবে ভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। তাদের উপরে আমরা ভরসা করব না তা না। এটা খুব দুঃখজনক যে আজকে তাদের ব্যাপারে আমাদেরকে, তাদের সম্পর্কে যখন, তাদের কারো সম্পর্কে যখন একটা কান কথা শুনি, একটা খারাপ কথা শুনি, আমার অন্তত, আমি জানি না কার, কিন্তু আমার অন্তত বুকের মধ্যে গিয়ে লাগে। পর মুহূর্তে নিজেকে প্রবোধ দেই যে এটাই হওয়ার কথা, কারণ এটা তো বেহেশত না, এটা তো এটাই হওয়ার কথা, যে এরা তো এর মধ্যে দিয়েই তৈরি হয়েছে। ফলে এই সমাজের মধ্যে থেকে এরা উঠে আসা মানুষ। আপনি আমি যেই যা কিছু সমাজের যেই কালিমা আমাকে স্পর্শ করছে, সেটা তাকেও স্পর্শ করছে। প্রফেসর সাইদ, এখানে একটা প্রশ্ন এসছে, যেটি হলো আমরা লক্ষ্য করেছি তারা যখন রাজনৈতিক দল করলেন তখন প্রচলিত রাজনৈতিক দলগুলো নাকশ হলো, এবং কেউ কেউ এই বক্তব্য রেখেছেন, আমরা এই টকশোতে বারবার এই জিনিস আলোচনায় এনেছি, এমনও বলেছেন কেউ কেউ যে তারা হালুয়া রুটি খেতে এসেছেন। কারা বলছেন? প্রচলিত রাজনৈতিক দলের নেতারা, যারা মানে শুধু তারাই হালুয়া রুটি খাবেন, অন্য যাতে খেতে না। এইটাই খুব একটা দিক। হ্যাঁ, আরেকটা দিক হলো যে এই দলটির ব্যাপারে কিন্তু পরিকল্পিতভাবে এক ধরনের আক্রমণ রয়েছে, এবং তাদের চরিত্র অ্যাসাসিনেশনের জন্য যা করা দরকার সবই করছে। সত্য কথা। এবং আপনাকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন গুলশান চাঁদাবাজির ঘটনার পরে পত্রিকাগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে না, হামলে পড়েছে এদের বিরুদ্ধে। কেন এমনটি হচ্ছে না? এখন ওই তো আপনার কথার মধ্যেই তো উত্তরটা আছে, আপনি তো ইঙ্গিতগুলো দিলেন, তাই না, যে যারা অভিযোগ করছে অ্যাজ ইফ হালুয়া রুটি তারা কখনো খায় নাই, বা তারা এখনো খাচ্ছে না বা খেতে চায় না, অ্যাজ ইফ বাংলাদেশের রাজনীতিতে হালুয়া রুটি এই প্রথম আসলো, তা তো না, তাই না? এত বছর আমরা আওয়ামী লীগের 15 বছরকে বলছি, আসলে তো স্বাধীনতার পর থেকেই আমাদের যাত্রাটা যেরকম ছিল। এখন ধরেন এদের ক্ষেত্রে আমরা ঠাস ঠাস করে জিজ্ঞেস করি যে এত বড় ইফতার পার্টি করলা, হ্যাঁ, কেমনে করলা? সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বেক্সিমকো, রূপায়ণ, তারপর বসুন্ধরা টাকা দিচ্ছে? বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন টাকা দিচ্ছে কি দিচ্ছে না, এটা এক জিনিস। এমনও প্রশ্ন করা হলো যে তারা যে জায়গায় জায়গায় এই যে বিভিন্ন জেলায় পদযাত্রা করছে, এর তো একটা বড় খরচ আছে, এটাই বা কোত্থেকে আসছে? আমি এই প্রশ্নগুলো ওঠাকে কিন্তু নেসেসারিলি সবসময় ষড়যন্ত্র হিসেবে দেখি না, খারাপও দেখি না। এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায়, তার দল যখন করছে। এক্স্যাক্টলি না, আমার কথাটা শোনেন। এখন সাধারণ নাগরিক যখন এই প্রশ্নটা করে, একজন ত্যাগী রাজনৈতিক কর্মী যে কিনা কখনো এই ধরনের হালুয়া রুটির মধ্যে ঢুকে নেয়, সে যখন প্রশ্ন করে, বা একটা সামাজিক আন্দোলনের কর্মী যখন প্রশ্ন করে, তখন আমি এই প্রশ্নের মেরিট, এই প্রশ্নের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা রাখি, এবং আমি মনে করি এনসিপিরও এই প্রশ্নগুলোকে ওই মেরিট দিয়েই জাজ করা উচিত, যে কোন প্রশ্নটা রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে তাকে ঘায়েল করার জন্য করা হচ্ছে, আর কে প্রশ্নটা করছে যেখানে এই প্রশ্নটার একটা প্রপার এনগেজ। এবং আমি দেখেছি কোনো এনসিপির কর্মী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা যারা বাইরে থেকে সংগঠনে যুক্ত হয়েছি তারা নিজেরা কত টাকা করে চাঁদা তুলে এনে কি পরিমাণ টাকা এখানে এনে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাংলাদেশে বরং ভালোই তো হলো, এনসিপিকে যে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে পার্টি গঠনের সময়,
বিএনপিকে জামাতকে তো কখনো পড়তে হয়নি, আওয়ামী লীগকে পড়তে হয়নি, ভালো এনসিপিকে দিয়ে শুরু হলো। আমরা আশা করব এরপরে বিএনপি, এরপরে জামাতকেও এইরকম প্রশ্নের মধ্যে এখন পড়তে কিন্তু হবে। তারাও আক্রমণের শিকার হচ্ছে। সুতরাং আমি প্রশ্ন ওঠাকে কোনো নেগেটিভ কিছু দেখি না, Right. কিন্তু আপনি ঠিকই বলেছেন, এই প্রশ্নগুলো তারাই তুলছে, কেউ কেউ তুলছে যাদের বিশেষ উদ্দেশ্য। কিন্তু আবার বেশ কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি এই সব ধরেন কমিশন বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে বড় 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 ব্যবসাদারদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, উপঢৌকন নেওয়া থেকে নানা কিছুর মধ্যে জড়িয়ে গেছে। সেটা দুঃখজনক, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এগুলো যে ঘটছে, এগুলো যতটা না দায় ওই ব্যক্তি বা ওই দলের, ইকুয়ালি দায় কিন্তু এই সমাজের। তো ভালো, আমরা প্রশ্ন উঠছে, প্রশ্নের মধ্যে থাকুক। যদি জুলাই নেতৃত্বকে আমরা পুত পবিত্র করে তুলে রাখতে পারতাম, আমরা এই কারণে ভেবেছিলাম, সত্যিকার অর্থে 5ই আগস্ট যখন ঘটলো আমরা কিন্তু ভেবেছিলাম যে এই আন্দোলনের নেতৃত্ব সরকারে না যাক, তারা শ্যাডো গভর্নমেন্টে থাকুক। আমরা ভেবেছিলাম তারা পাওয়ার পলিটিক্সে না যাক, তারা এখনই যদি নির্বাচনমুখী না হয়ে সাংগঠনিক, এটা নিয়ে তর্ক হতে পারে, এটা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু ভেবেছিলাম যে তারা সত্যি যেই অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, তারা যদি প্রহরীর ভূমিকাটাই এই একটা নির্বাচন পর্যন্ত পালন করতো, প্রহরীর ভূমিকাটা দেশটাকে একটা পর্যায়ে তুলে দিত, হয়তো এরপরে জনগণই চাইতো যে তারা, এখনও জনগণের একটা বিরাট উচ্ছ্বাস তাদের জন্য আছে, কিন্তু একই সাথে যে প্রশ্নগুলো উঠছে সেটা তাদের জন্য বড় বড় ধাক্কা, বিব্রতকর, কিন্তু একই সাথে তারা যদি সামাল দিয়ে উঠতে পারে তাহলে সেটা তাদের জন্য ভালো, এই আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর সাইদ ফেরদৌস। প্রফেসর নজরুল, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কিছু কথা বলছিলেন প্রফেসর সাইদ। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে? স্যার যে এই প্রসঙ্গে কিছু কথা বলছেন, আমি একমত স্যারের সাথে, এবং আমি তো অ্যাপ্রিসিয়েট করি যে তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এবং মূলত চেঞ্জ আসলে তরুণরাই করে পৃথিবীর বিভিন্ন সমাজে, এটাই হয়ে আসছে। ইতিহাস যদি আমরা দেখি সেটাই দেখি। তো এখন এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে বেশি করে তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ করুক, তরুণরা নিজেরা রাজনীতিটাকে আরো বেশি করুক, ক্লিন করুক, যে আমাদের যে মেস আছে আমাদের পলিটিক্যাল রিল বা পলিটিক্যাল অ্যারেনাতে, সেই মেসটা তারা করুক, দূর করুক। কারণ তরুণরা, বিশেষ করে আজকালকার যে তরুণ যারা, তারা আসলে অতীতের রাজনীতিবিদদের থেকে মোর ইনফর্মড এবং তারা মোর কনসাস। তাদের কাছে যে ইনফরমেশন আছে, যে নলেজ আছে, এবং তাদের বিশেষ করে তাদের যে আইটি বা টেকনিক্যাল বা প্রযুক্তিগত যে তাদের যে জ্ঞান আছে, যেটা আধুনিক বিশ্বে একটা মডার্ন নেশন স্টেট পরিচালনার জন্য খুব জরুরি, শাসন ব্যবস্থা পরিচালনার জন্য খুব জরুরি, সেটা আগের কালের রাজনীতিবিদদের মধ্যে নাই। এবং আপনি জানেন যে এখনো আপনি খুঁজলে পাবেন যে সিনিয়র পলিটিশিয়ানদের মধ্যে অনেকে যারা এখনো তারা ঠিকমতো একটা ইমেইল ওপেন করতে পারে না, এবং তাদের একটা ইমেল আইডি নাই। তো আপনি কেমনে চলবেন? কাজে তরুণরা তো এখন এইসব বিষয়ে এক্সপার্ট, এবং তারা বেশ নলেজেবল, এবং সেটা আমরা তাদের কথাবার্তায় আমরা দেখি। কাজে এটা অ্যাপ্রিসিয়েবল, তাদের আসা উচিত, করা উচিত। এবং আরেকটা দিক হচ্ছে, তরুণরা যদি আসে এবং তাদের যে ভিশন, তাদের যে মিশন, বা তারা যেভাবে দুনিয়াটাকে দেখতে চায়, তারা যেভাবে সমাজটাকে দেখতে চায়,
এবং অন্য দুনিয়া অন্য সমাজ যেভাবে চলছে, তো সেই মিশনের কথা যখন তারা বলবে জনগণের সামনে, তখন বাকি যারা আছে যাদেরকে আমরা একটু রিলেটিভলি ওল্ড বলতে পারি, তাদের মধ্যে এক ধরনের প্রেশার তৈরি হয় যে তারা অ্যাটলিস্ট তরুণদের একেবারে কাছাকাছি ওই জায়গায় যেতে না পারলেও অন্তত চুপ থাকে, রেজিস্ট করবে না। তো এইটা একটা বড় দিক। সে কারণে আমি অলওয়েজ তরুণদের এই যে পার্টিসিপেশনকে করি, অ্যাপ্রিসিয়েট করি। এখন আর একটা যে দিক আছে যে তাদের তাহলে ভবিষ্যতের অবস্থাটা কি হবে, এটা ডিপেন্ড করবে যে তারা আসলে কিভাবে রেসপন্ড করে, অপারেট করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি দেখেন যে খুব ভালো কথা বলতেছে, মেহনতি মানুষের কথা বলতেছে, একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলতেছে, যে রাষ্ট্র কোনো বিশেষ গোষ্ঠী, সে ধর্মীয় গোষ্ঠী হোক, নৃতাত্ত্বিক গোষ্ঠী হোক, ভাষাভাষী জনগোষ্ঠী হোক, তাদের হবে না, রাষ্ট্র হবে সবার, এবং সবাই রাষ্ট্রকে ওন করবে। রাষ্ট্রের সুযোগ সুবিধা কোনো বিশেষ গোষ্ঠী এককভাবে লাভ করবে না, অথবা কোনো এক ব্যক্তি সে শুধু এই সুযোগ সুবিধা ভোগ করবে না। রাষ্ট্র সবার সুযোগ সুবিধা সবাই ভোগ করবে, সবার সুযোগ সুবিধাই রাষ্ট্র এনশিওর করবে। এখন এই যে ভীষণ, এই যে চাওয়া পাওয়া, এটা মানুষের কাছে বললে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে এবং মানুষ আশাবাদী হবে। কিন্তু এখন এইটা করতে গিয়ে তারা নিজেরাই যদি আবার প্রবীণদের বা আগের যে আমরা এই দেখেছি যে এক ধরনের ফ্রেমওয়ার্ক, সেখানের মধ্যে যদি ঢুকে পড়ে, যেমন এখন অনেক অভিযোগ আসছে যে অনেক তরুণ সম্পর্কে করাপশনের কথা আসছে, এবং এটা একটা ওপেন সিক্রেট যে অনেক বেশি টাকা পয়সার হয়েছে, মালিক হয়েছে। তো এটা যদি আমার কাছে পার্টিকুলারলি কোনো এভিডেন্স নাই, এখন এটা যদি এক্সপোজড হয় তখন একটা ডিজাস্টার হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো এই তরুণদেরকে সহযোগিতা করার জন্য কোনো রাজনৈতিক দলগুলো থাকবে না, এটাই স্বাভাবিক। বরঞ্চ কেউ তাদেরকে শত্রু জ্ঞান করছে, অথবা ওই যেটা বলছিলাম, কেউ মনে করছেন তাদের হালুয়া রুটিতে ভাগ বসাতে এসেছে। কিন্তু যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তারা এই তরুণদেরকে সহযোগিতা করতে পারতেন। আমরা দেখলাম যে আপনি একটি অনুষ্ঠানে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী, সেখানে আপনি এই বিষয়টা বক্তব্য রেখেছিলেন আমাদের বুদ্ধিজীবী সম্পর্কে। আপনি বলছিলেন যে আমাদের বুদ্ধিজীবীরা ফেল করেছিল, ফলে আমাদের রক্ত দিয়ে স্বৈরাচার হাসিনাকে হটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়েছে। আমাদের বুদ্ধিজীবীরা যদি আবারও ফেল করে তাহলে আবারও গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য রক্ত দিতে হবে। বুঝলাম, রক্ত দিতে হবে, রক্ত তো সেই তরুণরাই তো দিবে, সেই বুদ্ধিজীবীরা তো দিবে না। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, মিডিয়ার মালিকরা, মিডিয়ার সম্পাদকরা এই তরুণদের পক্ষে দাঁড়াতে পারতেন, তাদের দুষ্গুণ দুটোকে চিহ্নিত করে। আমি একেবারে অন্ধভাবে পক্ষে নামার জন্য বলছি না, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা সেটি করছেনই না, বরঞ্চ উল্টো তাদেরকে বিপদগ্রস্ত করা অথবা তাদের সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন তৈরি করার চেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। কি বলবেন? না দেখেন, আমি বুদ্ধিজীবীদের সম্পর্কে যেটা বলছি, আমার আসলে ফোকাসটা ছিল যে বুদ্ধিজীবীদের যে রোল, সেই রোলটা যাতে তারা ঠিকমতো পালন করে। বুদ্ধিজীবীরা তারা পথ দেখায়, বুদ্ধিজীবীরা একটা সমাজের প্রগতি কিভাবে হয় সেই পথ তারা দেখায়, এবং তাদের মেইন কাজই হচ্ছে বেসিক্যালি পাওয়ার এবং এস্টাবলিশমেন্টকে ক্রিটিক করা। রাইট। কারণ পাওয়ার একটা ডেঞ্জারাস থিং, এবং যে পাওয়ার নিয়ে যারা কাজ করছেন কেউ ভালো কথা বলেন না। এবং আপনি আরো জানেন যে লর্ড অ্যাক্টন বলেছেন পাওয়ার টেন্ডস টু করাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, তাই না? কাজেই যত বেশি ক্ষমতা হবে সেখানে একটা ভয় থাকে। তারপরে জন স্টুয়ার্ট মিল বলছেন পাওয়ার ইজ ইটসেলফ ইললেজিটিমেট, পাওয়ার নিজেই অবৈধ। অ্যাডাম স্মিথের কথা আমরা বলতে পারি, যে যাকে বলা হয় যে মডার্ন ক্যাপিটালিজমের জনক। অ্যাডাম স্মিথ বলছে হোয়ার দেয়ার আর গ্রেটার ওয়েলথ দেয়ার আর গ্রেটার ইনইকুয়ালিটিস, যেখানে ওয়েলথ বেশি থাকে সেখানে ইনইকুয়ালিটি বেশি থাকে। তার মানে এই চ্যালেঞ্জগুলি আছে। তো এখন বুদ্ধিজীবীরা যদি কৃতদাসে পরিণত হয়ে যায়, বুদ্ধিজীবীরা যদি ভীতু হয়, বুদ্ধিজীবীরা যদি লবি হয়, তখন আর সেই সমাজে কিছু থাকে না। গত 15 বছরে আনফর্চুনেটলি আমি এটা বলতে পারি যে বুদ্ধিজীবীরা সেই কাজটা তারা করতে পারে নাই। এবং আমাদের এইখানে আমার অবজারভেশন হচ্ছে, এইখানে আমাদের যে যারা বুদ্ধিজীবী হিসেবে যারা পরিচিত 2-4-5 জন বাদ দিলে তাদের বেশিরভাগই হচ্ছে এই বুদ্ধিজীবীদের পিছনে বা পশ্চাতে সুযোগবাদিতা, যেটাকে বলি অপরচুনিজম, এইটা কাজ করছে। যে আমি এই দলের লাইনে কথা বলবো বা এই পক্ষে আমি কথা বলবো, আমি একটা কিছু পাবো। আবার পলিটিক্যাল পার্টিগুলিও
তারাও এটাই চায় যে আমার পক্ষেই কথা বলুক। আমি এক্ষেত্রে পলিটিক্যাল পার্টিকে খুব দোষ দিতে চাই না, কারণ পলিটিক্যাল পার্টি তো তাদের মেইন এইম হচ্ছে ক্ষমতায় যাওয়া, তো তার তো চাইবি তাদের পক্ষে সমর্থন আদায় করতে, কিন্তু বুদ্ধিজীবীরা সেই কাজটা কিন্তু করতে পারে না। তো এখন যেটা হয়েছে যে আমরা কিন্তু ওই যে পুরনো যে ফ্রেমওয়ার্ক সেখান থেকে বেরোতে পারি নাই। ওই যে বললাম যে অপরচুনিস্ট কাইন্ড অফ ইন্টেলেকচুয়ালস যে বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা যখন আগে দেখছে যে সরকার অথবা ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে কথা বললে কিছু পাওয়া যাবে, এটা অস্বাভাবিক হবে না যে এখন যখন চেঞ্জ সার্কামস্টেন্সেস আসবে তখন তারাও আবার ওই তাদের যে লাইন সেটা ঘুরিয়ে দেবে এবং নতুন যারা ক্ষমতায় আসবে তাদের পক্ষে আবার তারা কথা বলতে থাকবে। তো কাজেই এখন এই প্রেক্ষিতে আমি বলছি যে রিয়েলি যারা ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করে অথবা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ যারা করে তাদেরকে একটু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। প্রফেসর সাঈদ, প্রফেসর নজরুল খুব কড়া ভাষায় বলছিলেন, কিন্তু এর বাস্তবতা রয়েছে। আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বুদ্ধিজীবীদের নগদে কিনে নিতে পারতেন। শুধু কি তাই, আমরা এটাও দেখেছি যে বুদ্ধিজীবীরা বিক্রি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। ওই সময়ের অবস্থার কিছু কিছু লক্ষণ কিন্তু আমরা এখন আবার দেখছি। যে বুদ্ধিজীবী ওই সময় যাকে গালি দিতেন এখন আবার তার সঙ্গে গলাগলি করছেন। এই যে অপরচুনিস্ট হওয়া, যেটা নজরুল সাহেব বলছিলেন আর কি, প্রফেসর নজরুল যেটা বলছিলেন যে অপরচুনিস্ট হওয়া, তো সেটা তো সত্যি সত্যি আছে তো এই সমাজে। এবং বাংলাদেশে যে বুদ্ধিবৃত্তিক স্থবিরতা, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলো যে একেবারে জ্ঞানের চর্চার দিক থেকে একেবারে ভোঁতা হয়ে গেল, কোনো ধার নাই। বিশ্ববিদ্যালয় তো একটা লিবারেল প্রতিষ্ঠান, ডেমোক্রেসিতে বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, লিবারেল ডেমোক্রেসি যতদিন ছিল সেটারও দিন পৃথিবী থেকে বিদায় হয়েছে। নিও লিবারেলিজম এসে সবকিছুই নতুন করে করেছে, কিন্তু যতদিন পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক সোসাইটির ধারণা ছিল ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল। বাংলাদেশেও আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে চিনি মূলত ন্যায্য দাবি দেওয়া অধিকার ভিত্তিক আন্দোলনের সূতিকাগার হিসেবে, যতটা না চিনি লেখাপড়ার জায়গা হিসেবে। এখন দেখেন আমাদের বুদ্ধিজীবীরা লেখাপড়ার চাইতে দলানুগ হওয়ার প্রতি, দলদাস হওয়ার প্রতি বেশি মনোযোগ দিয়েছিলেন। এমনকি তাদের ইন্টেলেকচুয়ালিজমের হাইটও হয়ে গেছিল ওই দলের বৃত্তের মধ্যে ঘুরঘুর করে কথা বলা। হ্যাঁ, আপনি রাষ্ট্র নিয়ে কথা বলছেন, কিন্তু এমন কথা বলবেন না যাতে আপনার কর্তারা নাখোশ হন। আপনি ইডিওলজি নিয়ে, সার্টেন পলিটিক্যাল ইডিওলজি নিয়ে কথা বলবেন, কিন্তু আরেকটা নিয়ে কথা বলবেন না। আপনার রিসার্চ এজেন্ডা, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, নজরুল সাহেব এবং আমি ঘটনাক্রমে দুজনই সোশ্যাল সায়েন্সের মানুষ, আমরা সোশ্যাল সায়েন্সে এমন সিলেক্টিভ হতে দেখলাম, আমাদের গবেষকদেরকে এমন সিলেক্টিভ হতে দেখলাম, এমন এমন বিষয় নিয়ে তারা লিখলেন। সাহিত্যের লোকেরা যখন আবার লিখলেন, কলা এবং সাহিত্যের মানুষজন যখন কাজ করলেন, তারা যেভাবে কাজ করলেন, বিশেষ করে এই দুটো শাখায় আমরা বেশি দেখতে পাই। সায়েন্সের লোকজনকে তো স্পেসিফিক কতগুলো জায়গায়, এবং ডেভেলপমেন্টের সাফাই গাওয়ার জন্যে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় ফেলতে হবে, এইটার ওকালতি করার জন্য যেই পরিমাণ লিটারেচার, যে ধরনের ট্র্যাশ লিটারেচার পয়দা হলো, ধরেন সেগুলো তো ভাবার যে বাংলাদেশে, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের জন্য, সাধারণ ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো একদম নরককুণ্ডে পরিণত হলো। ক্লাসরুমে কোনো পড়াশোনা হয় না, ব্যাপক মাত্রায় গণরুম, গেস্টরুম কালচার এবং র্যাগিং ইত্যাদি ইত্যাদি তৈরি হলো। তার মানে শিক্ষকরা আর সবই করতেন শিক্ষকতা ছাড়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বুদ্ধিজীবীরা, তাদের যেটা কাজ, তাদের কাজ হচ্ছে মৌলিক জ্ঞান তৈরি করা, তাদের কাজ হচ্ছে বিদ্যমান সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতিকে প্রশ্ন করা, তাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের, হ্যাঁ, ঔৎসুক্য এবং প্রশ্নের জিজ্ঞাসা মন তৈরি করে দেওয়া। সেই কাজগুলো ছাড়া তারা অন্য সবগুলো কাজ করেছেন। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে মেট্রো রেল উদ্বোধনের দিন দলবল মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভাইস চ্যান্সেলর দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মেট্রো রেলে চললেন একদিন, আনুগত্যের প্রমাণ দেওয়ার জন্য। আনুগত্যের পরাকাষ্ঠা দেখানো ছাড়া তো তিনি ভিসি হন নাই, অবস্থাটা তো এটাই ছিল। তারপরেও এতটাই আনুগত্য দেখাতে হয় যে আমি একা আসি নাই, আমার একার মেরুদণ্ড আপনার কাছে রাখি নাই, আমি এই 300 শিক্ষকের মেরুদণ্ড সহ আপনার কাছে আসছি, আপনাকে বলে রাখি, সবটা জমা দিচ্ছি। আপনাকে শুধু বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, আমরা দেখলাম যে ওই সময় আওয়ামীপন্থী যারা সাংবাদিক ছিলেন তারাও একদম প্রোগ্রাম করে একদিন ট্রেনে সফর করলেন, মেট্রো রেল। একদম চিন্তা করেন কি পর্যায়ে। তো সুতরাং বুদ্ধিজীবীরা সাংঘাতিক রকমভাবে
মিজারেবলি ফেল করেছে। তার মধ্যে 2-4 জন মানুষ কনস্ট্যান্টলি বলে গেছেন, যে ওটা থাকে, সবসময় থাকে। কনস্ট্যান্টলি কথা বলেছে, স্রোতের বিপরীতে কিছু মানুষ থাকে এবং তারা সেটার কিন্তু সংখ্যা অল্প হলেও এবং থাকে। এবং দিজ আর দোজ গ্লোরিয়াস সোল, তারা কিন্তু এখনো স্রোতের বিপক্ষে কথা বলছে Exactly. এবং বলে তারা কিন্তু নানা রকমের আক্রমণের মধ্যে পড়ছে, ট্যাগিং এর শিকার হচ্ছে, কিন্তু তারা কিন্তু বলছে যেটা তারা ঠিক মনে করছে। হতে পারে তার দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আছে, পক্ষপাত আছে, আমরা মানুষ হিসেবে কেউ এগুলোর ঊর্ধ্বে না, কিন্তু কিছু মানুষ আপনি পাবেন যারা সবসময় ঠিক কথা প্রফেসর বলে। সাইদ, একটা সংকট কিন্তু তৈরি হয়েছে নতুন করে, এটা আওয়ামী লীগের সময় ছিল একই সংকট। সেটা হলো, ধরুন আপনি কোনো একটা মতবাদে বিশ্বাস করেন, আপনি আপনার কথাটা বললেন, আমি সেই মতবাদে বিশ্বাস করি না, কিন্তু আপনার এই ভিন্ন মতকে আমি সহ্য করব, আপনাকে শুধু আক্রমণ করব না, আপনাকে যা করার দরকার তাই করার চেষ্টা করব। এটা ভয়ঙ্কর, এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এটা মাত্রা ছাড়া হয়ে এটা একেবারে ভয়ঙ্কর জায়গায় গেছে। আপনি গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে আমরা বিভিন্ন পক্ষের মানুষরা একসাথে রাস্তায় দাঁড়িয়েছিলাম, গণ অভ্যুত্থান শেষ, এবার আমরা যার যার পলিটিক্স, যার ফিলসফি এটাকে অ্যাসার্ট করব, ভালো কথা, কিন্তু এটার তো একটা লিমিট থাকবে। আমার তো একটা সার্টেন লেভেল পর্যন্ত সমাজটাকে এবং রাষ্ট্রকে টলারেন্ট রাখতে হবে, এবং একটা লেভেল পর্যন্ত আমার ভিন্ন মতের যে মানুষ, এই দেশটা তারও, আমার ভিন্ন বিশ্বাসের যে মানুষ, ভিন্ন ধর্মের যে মানুষ, ভিন্ন লিঙ্গের যে মানুষ, ভিন্ন জাতির যে মানুষ, এই দেশটা তো তারও। আমি শুধু থাকবো, আমার কথাটাই থাকবে। এখন ধরেন বাংলাদেশে দক্ষিণপন্থার মানুষজন নালিশ করছে, এবং সেই নালিশটা খুব ভ্যালিড, যে বিগত 15 বছরে তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে জায়গা দেওয়া হয় না, এটা সত্য। কিন্তু এখন তারা আবার যদি এসে ভাবে যে তারাই বলবে, আর কেউ বলবে না, এবং আর কেউ তাদের বিপক্ষে বললেই তখন তাদেরকে আওয়ামী ট্যাগ দেওয়া হবে, এই ট্যাগ দেওয়া হবে, এটা, তাহলে তো আমরা একই রাস্তায় হাঁটলাম। কোনোভাবেই যেন আমরা এটা না ভুলে যাই যে নিজেকে অ্যাসার্ট করার অর্থ অন্যের অধিকারকে হরণ করা না, অন্যকে অ্যানিহিলেট করা না, অন্যকে নির্বংশ করা ঝাড়ে বংশে, এটা তো আমার কাজ না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভিন্ন ভিন্ন রাজনীতির মানুষরা একসাথে বসবে, কথা বলবে, তর্ক করবে, এবং দিন শেষে আপনি জনগণের কাছে যান, জনগণ আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানেই যাবেন। তো আমরা এইটুকু যদি না করতে পারি তাহলে কিসের কি করলাম আমরা, এইটা তো আমরা বুঝতে পারি না। পুরনো বামপন্থী আর নতুন ডানপন্থী তারা কেউই কিছু শিখলো না, তারা কিন্তু ওই একই জায়গায় থাকলো। হ্যাঁ, তারা কিন্তু ওই একই জায়গায় থাকলো, সেটা হচ্ছে যে নিজেকে ছাড়া আর অন্যকে সহ্য করা যাবে না, অন্যকে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এইটা যেন আমরা তৈরি করতে পারি, এই আর কি। প্রিয় দর্শক, আবারও একটি বিরতি নিচ্ছি আমরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রয়েছেন প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌস, প্রভিসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রফেসর নজরুল, ডানপন্থী দক্ষিণপন্থী এই প্রসঙ্গ উঠিয়েছিলেন প্রফেসর সাইদ ফেরদৌস। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটি দৈনিক পত্রিকায় দেওয়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য নিয়ে বেশ রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। উনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে তিনি উদ্বিগ্ন। ইসলামপন্থী নেতারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন। একজন নেতা বলেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল বার্তা দেবে। কি বলবেন? এটা কিভাবে ভুল বার্তা দেবে উনি হয়তো ব্যাখ্যা করেন নাই, আমরা জানি না, কিন্তু আমি তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে বিএনপি আসলে কোন পন্থী, এই প্রশ্ন যদি করি, যেমন আমরা যদি মোটা দাগে এই পন্থা যদি বলি, রাজনৈতিক পন্থা, তারা তো মধ্যপন্থী বলে দাবি করে। 4টা পন্থার কথা আমরা জানি, তাই না? একটা হচ্ছে লেফট,
আর একটা হচ্ছে রাইট, দ্য সেন্টার লেফট, সেন্টার রাইট। যেমন লেফট বলতে আমরা সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট যে দলগুলি আছে তাদেরকে বলি, আর রাইট বলতে কখনো কখনো কেউ ফার রাইটও বলেন আর কি, একেবারে বেশি দক্ষিণপন্থী আর কি। যেমন জামাত ইসলামী অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে আপনি বলতে পারেন। আওয়ামী লীগকে বলা হয় যে সেন্টার লেফট, বিএনপিকে বলা হয় সেন্টার রাইট। তো সেই হিসেবে এটা 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 একাডেমিক ডিসকাশন। মানে এনসিপির ব্যাপারে মজার কথা আছে, এরা যে আসলে কোন দিকে যাবে সে টানাপোড়েনে আছে। কেউ তাদেরকে লেফটের দিকে নিয়ে যেতে চায়, ওর আরেকটা গ্রুপ রয়েছে তারা এখন রাইটের দিকে নিয়ে যায়। সুস্পষ্ট তাদের কিন্তু পলিটিক্যাল ইডিওলজি এরকমের আসে, টানাপোড়েনের মধ্যে আছে, তারা নিজেদেরকে সেন্ট্রিস্ট বলে। হ্যাঁ, সেন্ট্রিস্ট। এখন বিএনপি সে অর্থে সেন্টার রাইট, কারণ রাইটিস্টদের কিছু কিছু যে ইডিওলজিক্যাল যে ওরিয়েন্টেশন এবং যে ভ্যালিউস সেটা কিন্তু বিএনপির মধ্যে আছে। সাম্প্রতিককালে তাদের ব্যাপারে বলে তারা কিছু মানে লেফটের দিকে ঝুঁকেছে। অনেকে এটা ধারণা করতে পারে। এখন এটা আসলে ডিপেন্ড করে, তার কারণ কি দলটা যেটা হয়েছিল সেটা মানে ডান দিকে ছিল। এখন এক্ষেত্রে যেমন আমি যদি পার্টিকুলারলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলি, উনি একজন অত্যন্ত নিরেট একজন সজ্জন মানুষ হিসেবে আমরা তাকে চিনি, ভদ্র মানুষ হিসেবে আমরা তাকে চিনি, এবং যে কয়েকজন পলিটিশিয়ান সম্পর্কে ভালো কথা শুনি আমরা, তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। এটা খুব ভালো। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু একসময় লেফট রাজনীতি করেছেন, বিশেষ করে তিনি ছাত্র জীবনে তার এটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা ছিল। তো সেটা থাকতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। বিশেষ করে যারা দক্ষিণ পন্থার যারা আছেন তারা ফখরুল সাহেবকে ওই দিকে একটু করতে চান, টার্ন করতে চান, যে উনি ওইটা হয়তো বলতে পারেননি বা ওনার ওই টার্ন আছে। কিন্তু আমি এখানে বরং মির্জা সাহেবের ক্ষেত্রে আমি বলবো যে দক্ষিণ পন্থার উত্থান কেন ঘটে, তো আমি এর জবাবে যদি বলতে চাই, দক্ষিণপন্থা উত্থান ঘটতে পারে, কারণ কোনটার উত্থান ঘটবে কোনটার উত্থান ঘটবে না আমরা মনে করি সেটা নির্ধারণ করবে জনগণ। সবাইকে জনগণের কাছে যেতে হবে। এখন জনগণ যদি দক্ষিণপন্থাকে সাপোর্ট করে, দক্ষিণপন্থাকে যদি জনগণ কাছে টেনে নেয়, অথবা দক্ষিণপন্থা জনগণকে আকৃষ্ট করে, তখন তো আপনি কি করবেন? তখন তো আপনি তাদেরকে জোর করে থামাতে পারবেন না। কাজেই এখন আপনি যদি তাদেরকে থামাতে চান, তাহলে জনগণ যা চায় আপনাকে সেইখানে রেসপন্ড করতে হবে। আমি কাজ করেছি ইসলামিক পলিটিক্স নিয়ে, যেটাকে মডার্ন ওয়েস্টার্ন কনসেপচুয়ালাইজেশন অনুযায়ী বলে পলিটিক্যাল ইসলাম। এটা নিয়ে আমি মেনলি কাজ করেছি, গবেষণা করেছি, এবং সেখানে আমি গবেষণা করতে গিয়ে আমি দেখেছি যে বাংলাদেশে যাদেরকে দক্ষিণপন্থী বলা হয় তাদের তত বেশি উত্থান হবে যত বেশি ডেমোক্রেটিক এরোশন হবে, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং হবে। আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো যদি কাজ করতে না পারে, মানুষের হোপস অ্যাসপিরেশন যদি সেখানে আপনি অ্যাড্রেস করতে না পারেন, মানুষের এডুকেশনাল প্রবলেম, হেলথের প্রবলেম, কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, আজকে যারা আছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের যে সমস্যা, আজকে যে বেকার কোটি কোটি বেকার জনগোষ্ঠী আছে, পড়াশোনা করে বসে আছে, তারা চাকরি করতে পারবে কিনা তার হিমশিম খাচ্ছে। এখন এদের যে চাওয়া পাওয়া, হোপস অ্যাসপিরেশন, আপনি যদি এটা অ্যাড্রেস করতে না পারেন আর কিতাবি ঢঙে আপনি ওইখানে কথা বলেন, এটা কিন্তু ওয়ার্ক করবে না। যারা দক্ষিণপন্থার উত্থান নিয়ে অত্যন্ত শঙ্কিত, তাদের বরং উচিত যে জনগণের প্রবলেমগুলিকে কিভাবে সলভ করা যায়। নিশ্চয়ই। প্রফেসর সাইদ, এখানে প্রফেসর নজরুল যে ব্যাখ্যাটা দিয়েছেন আমরা মনে করি যথার্থ ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু রাজনৈতিক একটা আলাদা ধরনের একটা বাক রয়েছে, বা রাজনৈতিক একটা পলিসি রয়েছে বা কৌশল রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে পতিত ফেসিবাদীরা তাদের ফেসিজমকে বৈধতা দিতে তাদের অবর্তমানে এমন শক্তির উত্থানের আশঙ্কাকে বড় করে দেখাত, মানে দক্ষিণপন্থীর উত্থানটাকে বড় করে দেখাত। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন শক্তির উত্থান হয়েছে বলে উদ্বিগ্ন হন, তাহলে তো আওয়ামী লীগের বক্তব্য সঠিক বলে প্রমাণিত হয়। কি বলবেন? হ্যাঁ, না সেটা তো বটেই। আওয়ামী লীগ তো যেই স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটা হচ্ছে সর্প হইয়া দংশন করছে, ওঝা হইয়া ঝাড়ছে। একই হাতে আপনার ব্লগারদেরকে জায়গা করে দিচ্ছে, একই হাতে ইসলাম পন্থাদেরকে বলছে ওই যে নাস্তিকরা, এবং দুই পক্ষকে নিয়ে খেলছে দিন শেষে। এবং ছিল, হ্যাঁ, এবং নিশ্চিত করছে আওয়ামী লীগ যে যেটা তারা না থাকলে বাংলাদেশের যে এই পরিণতি হবে, এটা আজকে তো আমরা অন্যদেরকে দায়ী করি, আজকে আমরা বলতেছি এরা কেন এটা করতেছে, এরা কেন এদেরকে জায়গা দিচ্ছে, কিন্তু আসলে তো এই পুরো ম্যাট্রিক্সটা বিছানো হয়েছে গত 15 বছর ধরে যত্ন করে। তো এইটা তো ফলে আওয়ামী লীগ
আওয়ামী লীগ তো হাওয়ার উপর বলতো না, আওয়ামী লীগ সেটা বলার মতো ব্যবস্থা করছে, এটা আওয়ামী লীগ জানতো। তারা ওই আয়োজন করে রাখছে যে বাংলাদেশের রাজনীতি শার্পলি ওই বাইপোলার পলিটিক্স হবে, সেকুলার ভার্সেস, এবং আনফরচুনেটলি জুলাই অভ্যুত্থানের পরে এইটা আবার নতুন যারা এখন ইমার্জ করছে তারাও কিন্তু এর থেকে বেরোতে পারতেছে না। ধরেন এনসিপি বলতেছে তারা সেন্ট্রিস্ট, কিন্তু দেখেন তারা কিন্তু ঝুঁকে আছে, তাদের কিন্তু ঝুঁকে আছে, এবং সেটা যেহেতু বাংলাদেশের মানুষ ইন জেনারেল, যেটা নজরুল সাহেব বললেন, ধরেন আসলে তো ধরেন দক্ষিণপন্থা বলেন, ইসলামী রাজনীতি বলেন, আওয়ামী লীগ একটা এমন পর্যায়ে ধরপাকড়, নিপীড়ন, গুম, হত্যা এসবের শাসন করছিল, তার মধ্যে দিয়ে কিন্তু মাঝখান দিয়ে এদের উত্থানের পটভূমি তৈরি হয়েছে, ফলে তারা এখন উঠে আসছে। এখন যখন তারা উঠে আসছে তখন যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই মুহূর্তে, আমাদের যেটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে এদের ক্ষেত্রে আমরা কোনোভাবে এটা ধরেন আউট অফ ব্লু তো এটা আসে নাই, সমাজে এই শর্ত তৈরি হয়েছে, যেটা উনি বলছেন যে কোনো ব্যবস্থা, ডেমোক্রেসি ছিল না, ইনস্টিটিউশন ছিল না, জাস্টিস ছিল না, তার মধ্যে থেকে এই মানুষজনরা এসছে। এখন যারা এসছে, আমার কথা হচ্ছে এটা, তারা কিন্তু আবার যদি ওই আওয়ামী লীগের তৈরি করে দেওয়া বাইপোলার পলিটিক্সকেই তুলে নিয়ে আসে, তারা যদি এখন বামপন্থীদেরকে ধরো আর নিশ্চিহ্ন করো এর মধ্যে দেয়, তারা যদি এখন যদি ইসলামপন্থীরা বলে যে এটা মুসলমানের দেশ, এই তো স্লিভলেস তো পরা যাবে না, তারা কিন্তু আবার ওই আওয়ামী লীগ যে দ্বিবিভাজনটা তৈরি করছিল, তারা সেই দ্বিবিভাজনের উপরই রাজনীতি করবে, এবং এটা আখেরে বাংলাদেশকে কখনোই এটার ঊর্ধ্বে উঠতে দেবে না। সুতরাং দক্ষিণপন্থাই হোক, ওই যেই কারণে আমি বলছিলাম যে পুরনো বামপন্থা, নতুন দক্ষিণপন্থা, সবারই এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। সেটা হচ্ছে যে আমি আমার কথা বলবো, আমি বলবো যে ভাই এই দেশ মুসলমানের, তোমার তো এইভাবে চলার কথা, আমি আমার বক্তৃতায় এটা বলবো, কিন্তু যে এটা চলবে না, যে সবাই তো এখানে মুসলমান না, সব মুসলমানরা বিলিভারও না, এখন আপনি তাকে ঘাড়ে ধরে ইসলাম করাইতে পারবেন না। তা আমাদের তাহলে সেই টলারেন্সটা রাখতে হবে, সমাজে সেই টলারেন্সটা রাখতে হবে। এই কথাটা আমি আসলে এই সরকার আসার আগে, এই অভ্যুত্থান হওয়ার আগে, বহু আগে প্রফেসর আলী রিয়াজের একটা বই নিয়ে ইউপিএল থেকে বেরোচ্ছিল, সেটা প্রকাশনা অনুষ্ঠানে বসে আমি বলছিলাম যে বাংলাদেশের সামনে যখন দক্ষিণপন্থা আসবে, তখন তাদেরকে আমাদের বাংলাদেশের লিবারেল এবং লেফটের কি দায়িত্ব পালন করা উচিত, তাদের এখন থেকেই যারা আসবে তাদেরকে বলা উচিত যে মনে রেখো শেখ হাসিনা তোমাদের সাথে এই করলো, তোমরা যদি এসে এই করো তোমরাও হাসিনার মতো আস্থা করে যাবে। তো এই কথাটা তখন আমার কথাটাকে অনেক দূরের মনে হয়েছিল, কিন্তু এটা তো এখন আমরা তো এটার মধ্যে আছি, এখন আমাদেরকে এটা বারবারই বলতে হবে, এই আর কি। প্রফেসর সাইদ ফেরদৌস এবং প্রফেসর নজরুল ইসলাম, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।